সিমি দরজা খুলে ভিতরে ঢুকতেই রাব্বি চিঠিটা সামনে ধরে বলল, এটা কি? একটা চিঠি? প্রতিদিন তোমার নামে একটা রোমান্টিক চিঠি আসে। চিঠি প্রেরক শামীম তোমাকে তার প্রেমিকা দাবি করে, ভালোবাসার মানুষ দাবি করে। এসব কথাই চিঠিতে লেখে। কাছের মানুষ না হলে কেউ লিখতে পারে না। আচ্ছা, কখনো কি চিঠিতে ওর ঠিকানা দেখেছো? না, দেখিনি। তাহলে আমার প্রেমিক যদি তার ঠিকানাটা দিতে ভয় পায়, আমার সাথে দেখা করতে ভয় পায়, আধুনিক যুগে চিঠির মধ্যে সীমাবদ্ধ থেকে আমাকে মোবাইল হোয়াটসঅ্যাপে কল না দিয়ে, মেসেজ না করে সেকালের মতো একটা করে চিঠি পাঠায়, তা আবার কে দিয়ে যায় তাকে কেউ দেখতে পায় না। আমি অফিসে যাওয়ার পর দিনের যে কোনো সময় দরজার ফাঁক দিয়ে ফেলে চলে যায়। আর আমি যখন অফিস থেকে ফিরে আসি তখন তুমি আমাকে এই চিঠি নিয়ে অকারণে অহেতুক সন্দেহ করো, যা মুখে আসে তাই ব্যবহার করো। এটা ঠিক না। বলেই সিমি বাসার ভেতরে চলে গেল। রাব্বি আর কোনো কথা না বলে ড্রয়িং রুমের ভেতরে চলে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে রাব্বি চিঠিটা পড়ছে আর ভাবছে, সিমি যা বলল কথাগুলো তো মিথ্যা না। এই আধুনিক যুগে এখন কেউ কাউকে চিঠি লেখে না। তাহলে শামীম কেন সিমিকে চিঠি লিখে? আর চিঠি সিমির হাতে না দিয়ে এভাবে বাসার মধ্যে লুকিয়ে দরজার ফাঁক দিয়ে ফেলে যায় কেন? এমন সময় কলিং বেল বেজে উঠল। রাব্বি বসা থেকে দাঁড়িয়ে স্ক্র্যাচে ভর দিয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। এর মধ্যে কলিং বেলের শব্দ শুনে সিমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দরজার কাছে আসলো। দুজনই দরজার সামনে। সিমি দরজা খুলতেই অবাক হয়ে গেল। সিমির অফিসের বস জয়নাল উদ্দিন হাসি মুখে বাসার ভেতরে ঢুকে বলল, সিমি, এই পথ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ গাড়িটা নষ্ট হবার কারণে চিন্তা করলাম তোমার বাসায় গিয়ে চা খেয়ে আসি। ভালো করেছেন স্যার, আসুন আসুন, ভেতরে আসুন। তা সিমি, এই কি তোমার হাজব্যান্ড? উনি আমার হাজব্যান্ড। জয়নাল উদ্দিন হাত বাড়িয়ে রাব্বির সাথে হ্যান্ডশেক করে বলল, সিমি আপনার কথা সবসময় বলে। অ্যাক্সিডেন্টে আপনার পায়ে সমস্যা হয়েছে, আপনি এখন কিছুই করতে পারেন না, বেকার হয়ে বাসায় বসে আছেন। সিমি চাকরি করে সংসার চালাচ্ছে। রাব্বি বলল, তা সিমি, তুমি কি তোমার বসকে বলনি আমার সাথে সাথে আমার 10 বছরের একটা ছেলেকেও তুমি বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ, পড়াচ্ছ? তুমি তাকে নিয়ে ড্রয়িং রুমে বসো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। বলেই রাব্বি বাসার ভেতরে চলে গেল। জয়নাল উদ্দিন বলল, সিমি, আমাকে দেখে হয়তো তোমার হাজব্যান্ড মাইন্ড করেছে, আমি তাহলে আসি। না না স্যার, আপনি কোথায় যাবেন? আপনি বসুন, আমি আপনাকে চা দিচ্ছি। না সিমি, আজ আর চা খাবো না, আর একদিন খাবো। বলেই দরজা খুলে বের হয়ে গেল। সিমি একটু রাগ করে বাসার ভেতরে চলে গেল। রাব্বি বিছানার উপরে বসে রাগে ফোঁস করছে। সিমি রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে বলল, কাজটাকে তুমি ঠিক করলে? আমার স্যারকে তুমি এভাবে অপমান করলে? রাব্বি বসা থেকে দাঁড়িয়ে বলল, আমার পায়ের সমস্যা, আমি বেকার, আমাকে তুমি বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ। এই পরিবারের সব কথা তুমি তোমার অফিসের স্যারের সাথে শেয়ার করছো, আর আমি সামান্য একটা কথা বললাম তাতেই তোমার স্যারকে অপমান করা হলো? সবই যখন বলতে পারলে তখন নিজের সন্তানের কথা কেন বলনি? আমার সন্তানের কথা সবাই জানে। রাব্বি, দিন দিন তোমার সন্দেহের প্রবণতাটা যেমন বাড়ছে, তেমন তোমার খামখেয়ালিপানাটাও বাড়ছে। কেন করছো এমনটা? বাহ, দারুণ কথা বললে। তুমি উল্টাপাল্টা কাজ করবে আর আমি বললেই দোষ? আমার আল্লাহ সাক্ষী, আমি এমন কোনো কাজ করিনি যে কাজের কারণে তুমি আমার সাথে এমন দুর্ব্যবহার করতে পারো। আমি তোর সাথে দুর্ব্যবহার করছি তাই না? তাহলে নিশ্চয়ই শামীম, জয়নাল উদ্দিন তোর সাথে খুব ভালো ব্যবহার করে। তাদের নিয়েই ভালো থাক, আমি চললাম, তোর মুখ আর আমি দেখব না। বলেই রুম থেকে বের হয়ে গেল। সিমি কান্না করতে করতে বিছানার উপরে বসে পড়ল। কষ্ট করে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটি নিরিবিলি জায়গায় এসে বসলো রাব্বি। উদাস মনে আকাশের দিকে তাকিয়ে আছে। এমন সময় বাবরি চুলালা একটা লোক হেঁটে এসে রাব্বির পাশে বসে বলল, ভাই, গ্যাস লাইটটা দিন তো, একটা সিগারেট ধরাবো। লোকটি রাব্বির দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলল, যাক বাবা, এ যুগে এমন পুরুষও আছে যে সিগারেট খায় না। দেখেন ভাই, আমি খাই না, আপনি আপনার পথে যান তো, আপনার সাথে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। কি ব্যাপার ভাই, মন খারাপ? বউ বকেছে? রাব্বি কোনো কথা বলছে না। লোকটি আবার বলল, ভাই রে, আমরা পুরুষেরা হলাম যেমন কামলা, আর আমাদের স্ত্রীরা হলো রাজরানী। সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে এনে দিব, তারপর আবার বাসায় এসে ধমকের উপর ধমক শুনতে হবে। তা আপনাকে খুব বেশি বকেছে? আপনি কি সবাইকে আপনার মতো মনে করেন? কেন ভাই, আমার মতো মনে করব কেন? আপনি যেভাবে উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন তাতে তো মনে হয় আপনার স্ত্রী আপনাকে ভীষণ বকেছে। না, আমাকে বকেনি। তাহলে তো ভাই আপনি ভাগ্যবান, স্ত্রীর হাতে বকা খেতে হয় না। ভালোই বলেছেন, ভাগ্যবান। হয়তো ভাগ্যবান বলে স্ত্রীর ইনকাম খেতে হয়। ভাগ্যবান বলেই হয়তো অকালে অ্যাক্সিডেন্ট করে পাটা হারিয়েছি। আপনার একটা পায়ের সমস্যা, তারপর বেকার, আপনার স্ত্রী চাকরি করে আপনাকে চালাচ্ছে, আবার স্ত্রীর বকাও খেতে হয় না। তাহলে তো ভাই সত্যিই আপনি আমার চেয়ে ভাগ্যবান। কি বলছেন? আপনি শুধু আজকের দিনের একটা ঘটনা শুনলেই বুঝবেন আপনি আমার চেয়ে অনেক সুখী এবং ভাগ্যবান। রাব্বির একটু আগ্রহ হলো শুনবার, তাই আগ্রহ নিয়ে বলল, একটু বলেন তো শুনি। প্রতি মাসে আমি বেতন পাওয়ার পরই ঝামেলা শুরু হয়। যেমন আজ সকালে আমার আম্মা আমার স্ত্রী ইভাকে বলল,
বৌমা, জব আর স্কুলের বেতন আর প্রাইভেটের টাকা কি রাজীব দিয়েছে? আমি অনেক বলে কয়ে স্কুলের বেতনের টাকাটা নিয়েছি, কিন্তু প্রাইভেটের টাকাটা আপনার ছেলে দেয়নি। কেন বৌমা? কারণ বর্তমানে যে পরিমাণ খরচ বেড়েছে তাতে আপনার মেয়েকে প্রাইভেট পড়িয়ে অযথা বাড়তি খরচ করাতে আমরা চাচ্ছি না। তাই জবাকে বলবেন নিজের পড়াটা নিজে ঠিক মতো পড়তে। আম্মা কিছু বলার আগেই ইভা বেডরুমের ভেতরে চলে আসলো। আম্মা আর কিছু না বলে মুখ মলিন করে তার রুমের দিকে চলে গেল। আমি বাসা থেকে বের হব এমন সময় ইভা রুমের ভিতরে ঢুকে বলল, আজ তো তোমার অফিস বন্ধ, তুমি কোথায় যাচ্ছ? শাকিলের বাসায় যাব। শাকিল নাকি ভীষণ অসুস্থ, কিছু টাকা দাও তো, ওর জন্য কিছু ফলমূল কিনে নিয়ে যাব। আমার কথা শুনে এবার মেজাজ গরম হয়ে গেল। আমাকে ধমক দিয়ে বলল, টাকা কি বাতাসে ওড়ে? কেউ অসুস্থ হলে তার জন্য ফলমূল নিয়ে যেতে হবে? তুমি এমন করে কথা বলছো কেন? শাকিল আমার খুব কাছের বন্ধু। বন্ধু হয়েছে তো কি হয়েছে? আহা, তুমি অসুস্থ ছিলে, সে সময় তো শাকিল ফলমূল নিয়ে তোমাকে দেখতে এসেছিল। কে এসেছিল আর কে আসেনি সেটা ভেবে দেখার সময় আমার নেই। সংসার আমাকে চালাতে হয়, তাই হিসাব করেই টাকা ভাঙতে হয়। সারা মাস পরিশ্রম করে আমি বেতনটা এনে তোমার হাতে দেই। আমার সিগারেট খাওয়ার টাকাটাও তোমার কাছ থেকে চেয়ে নিতে হয়। ইভা, এটাকে কোনো জীবন বলে না। এবার চোখ গরম করে আমাকে বলল, তুমি দেখি ইদানিং খুব কথা বলা শিখেছো। আমি বুঝতে পারলাম ওর সাথে কথা বললে এখন তর্ক বাড়বে, তাই চুপ করে রুম থেকে বের হয়ে গেলাম। মেইন দরজার সামনে আসতেই আম্মু পেছন থেকে ডাক দিল। আমি দাঁড়ালাম। আম্মু কাছে এসে বলল, রাজীব, তোর কাছে একটা কথা বলতে চেয়েছিলাম। আমি বললাম, আম্মু, আমার কাছে কোনো টাকা নেই। আমি জানি তোর কাছে কোনো টাকা নেই, তাই আমি বলছিলাম গ্রামের পূর্ব পাড়ার 10 কাঠা জমি বিক্রি করতে। তুই যদি একটু সহযোগিতা করিস তাহলে হয়তো জমিটা বিক্রি করতে পারবো। কিন্তু আম্মু, ওই জমিটা কেন বিক্রি করবে? ওই জমিটা তো জবার। আগে জবাকে ঠিকমতো পড়াশোনাটা করাতে হবে। পড়াশোনা শেষ করে চাকরি করলে এরকম জমিও নিজেই করতে পারবে। তুমি এমনভাবে কথা বলছো কেন? আমি কি জবার পড়াশোনার টাকা দিচ্ছি না? আম্মা বলল, বৌমা প্রাইভেট পড়ার টাকা বন্ধ করে দিয়েছে, আর তুই তো জানিস সামনে ওর পরীক্ষা। এই মুহূর্তে প্রাইভেট পড়াটা খুবই জরুরি। আমি অবাক হয়ে বললাম, আম্মা, তুমি কি বলছো এসব? ইভা জবার প্রাইভেট পড়ার টাকা দেয়নি? না, দেয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি রুমের ভিতরে যাও, আমি ব্যাপারটা দেখছি। অতিরিক্ত কিছু বলিস না, তাহলে হয়তো সংসারে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। আমি আমার বেডরুমের দিকে আবার পা বাড়ালাম। দরজার সামনে এসে পর্দা ফাঁকা করে ভিতরে তাকাতেই দেখলাম ইভা মোবাইল ফোন ওর মায়ের সাথে হেসে হেসে কথা বলছে। আম্মা, তুমি একদম চিন্তা করো না, আমি একটু পরই প্রতি মাসের মতো অনিকার কলেজের টাকা পাঠিয়ে দিচ্ছি। কথাটা শুনে আমার মাথায় একটা চক্কর মারল। কি করব, কি বলবো কিছুই বুঝতে পারছি না। কোনো যুদ্ধ আমি চাই না, তাই চুপচাপ বাসা থেকে বের হয়ে গেলাম। স্বাধীনতা হারিয়েছে অনেক আগে। আজকের দিনের মতো 3টি বছর পার করছি ঠিক এভাবে। ইভার সামনে উচ্চস্বরে কথা বলি না, শুধু যুদ্ধ লাগার ভয়ে। এমন সময় রাব্বির মোবাইলে একটা কল আসলো। রাব্বি পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করে হ্যালো বলতেই রাব্বির ছেলে নীরব বলল, আব্বু, তুমি কোথায়? আমি আম্মু খাবার টেবিলে এখনো তোমার জন্য অপেক্ষা করছি। আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি বাসায় এসো। নীরবের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে সিমি বলল, সরি, আমার ভুল হয়েছে, তুমি বাসায় এসো প্লিজ, আমারও না খুব খিদে পেয়েছে। কলটা কেটে দিয়ে রাব্বি বসা থেকে উঠে দাঁড়ালো। রাজীব বলল, কি ব্যাপার ভাই, উঠে দাঁড়ালেন কেন? খুব জরুরি কেউ ফোন করেছে? রাব্বি মুচকি হেসে বলল, ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন ভাই? আমার প্রতি আমার অনেক ক্ষোভ ছিল, জীবনের প্রতি বিষণ্ণতা ছিল। আপনার জীবন কাহিনী শুনে বুঝলাম আমি স্ত্রী সন্তান নিয়ে অনেক সুখী। আমার একটা স্বাধীন পৃথিবী আছে, আর সেই পৃথিবীর মানুষগুলো আমাকে প্রচণ্ড ভালোবাসে। আসি ভাই, আবার দেখা হবে। রাব্বি আস্তে আস্তে বাসার দিকে পা বাড়ালো। রাজীব মনে মনে ভাবল, যাক বাবা, আমার কষ্টের কথা শুনে কারো মুখে হাসি ফুটতে পারে, কেউ অনুপ্রেরণা পেতে পারে, আজ প্রথম জানলাম। রাব্বি রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে। সিমি চাকরি শেষে বাসায় এসে রান্নাবান্না করে, আমাদের নোংরা কাপড় চোপড় ধুয়ে দেয়, আমার পায়ের ব্যথার স্থানে টিপে দেয় যাতে আমি একটু আরাম পাই। আমার ঘুম না আসলে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। অফিসে থেকেও বারবার আমাকে ফোন করে আর আমার নীরবের খোঁজ খবর নেয়। মাসের শেষে বেতনটা পেয়ে বাসায় এসে সেই টাকাটা আমার হাতে তুলে দেয়। কখনো হিসাব নেয় না আমি কখন কোথায় কত টাকা খরচ করেছি। অথচ আমি বারবার মানুষটাকে ভুল বুঝি। ভাবতে ভাবতে রাস্তার পাশে দাঁড়িয়ে রাব্বির চোখের কোণে জমা পানি মুছল। আবারও হাঁটতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, সবার কাছে সুখের সংজ্ঞাটা হয়তো ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আমার কাছে সুখের সংজ্ঞাটা হলো স্বামী স্ত্রীর মাঝে ভালো বোঝাপড়া থাকাটাই হলো সুখ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।